পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় আমেরিকার নাম একদম উপরে আসে। আর যে দেশের শক্তি এত বেশি, সেই দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা যে কতটা করা হবে তা তো ভাবাই যায়। কিন্তু কল্পনা করুন, একদিন হঠাৎ কিছু ভয়ঙ্কর সন্ত্রাসবাদী যদি হোয়াইট হাউসে হামলা করে প্রেসিডেন্টকেই তাদের দখলে নিয়ে নেয়, তাহলে কি হতে পারে? এই গল্পে ঠিক এমনই কিছু ঘটে। কিছু সন্ত্রাসবাদী পুরো হোয়াইট হাউসকে কবজা করে ফেলে, আর মুহূর্তের মধ্যে চারিদিকে হুলস্থুল পড়ে যায়। ছবির নাম অলিম্পাস হ্যাজ ফলেন। তবে চলুন শুরু করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্প শুরু হয় আমেরিকান প্রেসিডেন্ট বেঞ্জামিন অ্যাশারকে দিয়ে, যিনি তার বডিগার্ড মাইক ব্যানিংয়ের সঙ্গে বক্সিং প্র্যাকটিস করছিলেন। মাইক শুধু তার দেহরক্ষী নন, বরং খুব ঘনিষ্ঠ বন্ধুও বটে। আগে তিনি ইউএস আর্মির একজন এলিট কমান্ডো ছিলেন, পরে সিক্রেট সার্ভিসের এজেন্ট হন। বর্তমানে মাইকের সবচেয়ে বড় দায়িত্ব প্রেসিডেন্টের সুরক্ষা নিশ্চিত করা। আজ প্রেসিডেন্ট অ্যাশার তার পরিবার সহ একটি চ্যারিটি ইভেন্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। প্রেসিডেন্টের ছোট ছেলে কনর মাইককে খুবই পছন্দ করে। ছোটবেলা থেকে তার স্বপ্ন বড় হয়ে সে মাইকের মতোই এজেন্ট হবে, তাই সে জেদ করে মাইকের গাড়িতেই উঠে বসে। কিছুক্ষণ পর প্রেসিডেন্টের কনভয় চ্যারিটি ইভেন্টের উদ্দেশ্যে রওনা হয়। আবহাওয়া খুব খারাপ, চারপাশে বরফ আর তীব্র হাওয়া। পথে হঠাৎই এক বিশাল গাছ প্রেসিডেন্টের গাড়ির সামনে গিয়ে পড়ে। কনভয়ের গাড়িগুলো পিছলে একে অপরের সঙ্গে ধাক্কা খায়, আর প্রেসিডেন্টের গাড়ি সেতুর কিনারায় ঝুলে পড়ে। মাইক ও অন্যান্য বডিগার্ডরা দৌড়ে গিয়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাঁচানোর চেষ্টা করে। মাইক প্রথমেই প্রেসিডেন্টকে টেনে বের করে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু যতক্ষণে তিনি ফার্স্ট লেডিকে সাহায্য করতে যান, ততক্ষণে গাড়িটি সেতুর কিনারা থেকে পিছলে নিচে পড়ে যায় এবং ফার্স্ট লেডির মৃত্যু হয়। প্রেসিডেন্ট ভেঙে পড়েন। এই ঘটনার প্রায় 1.5 বছর পর দেখা যায় মাইক আর প্রেসিডেন্টের বডিগার্ড ইউনিটে নেই। তাকে বদলি করে দেওয়া হয়েছে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টে। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিজেই নিয়েছিলেন, সম্ভবত অতীতের স্মৃতি থেকে কিছুটা দূরে থাকার জন্য। কিন্তু মাইক এখনও সেই রাতটিকে ভুলতে পারেনি। সে সবসময় নিজেকে ফার্স্ট লেডির মৃত্যুর জন্য দায়ী মনে করে। অন্যদিকে প্রেসিডেন্ট অ্যাশার এবং তার ছেলে কনরকে দেখানো হয়। স্ত্রী মারা যাওয়ার পর তিনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। নিজের সন্তানের সঙ্গে সময় কাটানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানেই কাজ, মিটিং আর বিশাল দায়িত্ব। কিছুক্ষণ পর তিনি একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটি মিটিংয়ে যোগ দেন। এখানে আমরা জানতে পারি যে দক্ষিণ কোরিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মিস্টার লি আমেরিকার সাহায্য চেয়েছেন, তাই সন্ধ্যায় প্রেসিডেন্ট অ্যাশারের সঙ্গে তাঁর একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সন্ধ্যা নামতেই প্রেসিডেন্ট লি আমেরিকায় পৌঁছন এবং তার কনভয় হোয়াইট হাউসের দিকে এগোতে থাকে। ঠিক একই সময় আকাশে একটি বিমানকে ওয়াশিংটন ডিসির দিকে দ্রুত গতিতে আসতে দেখা যায়। যেইমাত্র প্রেসিডেন্ট লি হোয়াইট হাউসে পৌঁছন, নিরাপত্তা প্রধান রোমা তাকে সিকিউর এলাকায় নিয়ে যান। এখানেই আমাদের সাথে পরিচয় হয় কোরিয়ান সিকিউরিটি এজেন্ট পার্কের, আর থাকে আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্ট ডেভিড, যিনি আগে মাইকের সঙ্গে প্রেসিডেন্ট নিরাপত্তার দলে কাজ করতেন। দুই প্রেসিডেন্ট তাদের মিটিং শুরু করতে না করতেই খবর আসে সেই বিমানটি রেস্ট্রিক্টেড এয়ারস্পেস ভেঙে ডিসিতে ঢুকে পড়েছে। দুই মার্কিন ফাইটার জেট রেডিওতে তাকে সতর্ক করে বিমানটি তৎক্ষণাৎ ল্যান্ড করে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু জবাবে সেই বিমানের দিক থেকে সরাসরি মেশিনগানের গুলি চালানো হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই দুই ফাইটার জেট ধ্বংস হয়ে যায়, আর বিমানটি সোজা হোয়াইট হাউসের দিকে নামতে থাকে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই রোমা দ্রুত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ ডিফেন্স এবং প্রেসিডেন্ট লিকে মাটির নিচে 150 মিটার গভীর নিউক্লিয়ার রেজিস্ট্যান্ট বাংকারের দিকে নিয়ে যায়। কিন্তু বিমানটি হোয়াইট হাউসের ঠিক ওপরে পৌঁছেই নিচের দিকে গুলির বৃষ্টি শুরু করে। এই সময় মাইক ট্রেজারি অফিসে ছিল। বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনেই সে জানলার দিকে দৌড়ে যায় এবং যা দেখে তা ছিল ভয়াবহতার চূড়ান্ত রূপ। চারিদিকে মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে লাশ, আর হোয়াইট হাউসের ওপর এক ভয়ঙ্কর হামলা শুরু হয়ে গেছে। বিমানটি তার ফায়ারিং অব্যাহত রাখে। অটোমেটিক এয়ার ডিফেন্স সিস্টেম সঙ্গে সঙ্গে দুটি শক্তিশালী মিসাইল ছোড়ে, কিন্তু বিমান থেকে ফ্লেয়ার ছেড়ে দেওয়া হয়, যার ফলে দুটি মিসাইল
মিসাইল বাতাসেই বিস্ফোরিত হয়ে যায়। এখন বিমানটি সরাসরি হোয়াইট হাউসকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তখনই আমেরিকান এয়ারবেস থেকে আরেকটি ফাইটার জেটকে জরুরি ভিত্তিতে পাঠানো হয়। কয়েক মিনিটের মধ্যে সেই ফাইটার জেট শত্রুপক্ষের বিমানটিকে ধরে ফেলে। টার্গেট লক হতেই একটি মিসাইল ছোড়া হয়, যা সোজা বিমানটিকে আঘাত করে এবং বিমানটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে নিচে ভেঙে পড়ে। এদিকে প্রেসিডেন্ট এখনও তার ছেলের খোঁজ পাননি। হয়তো সে হোয়াইট হাউসের ভেতর কোথাও লুকিয়ে আছে। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে ছেলেকে খুঁজে বের করার আদেশ দেন এবং গোটা শহরের পুলিশ ও মিলিটারি বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়। কিন্তু হোয়াইট হাউসের বাইরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ঠিক তখনই একটি বাসে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনেই নিরাপত্তারক্ষীরা সেখানে ছুটে যায়। এই বিশৃঙ্খলার মাঝেই ভিড়ে মিশে থাকা কিছু সন্ত্রাসবাদী নিজেদের গায়ে বাঁধা বোমা বিস্ফোরিত করে, যার ফলে হোয়াইট হাউসের প্রথম ব্যারিকেডটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তার দলে থাকা কোরিয়ান গার্ডরা হঠাৎই আমেরিকান গার্ডদের ওপর গুলি চালাতে শুরু করে। তারা একে একে সবাইকে হত্যা করতে থাকে। ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা আরও কিছু কোরিয়ান সন্ত্রাসী আরপিজি ও মেশিনগান দিয়ে হোয়াইট হাউসের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের আসল উদ্দেশ্য ছিল হোয়াইট হাউস দখল করা। ধীরে ধীরে তারা নিরাপত্তারক্ষীদের হত্যা করে এবং ভেতরের দিকে অগ্রসর হতে থাকে। অনেক নিরাপত্তা সদস্য মারা যায়, কারণ এমন আক্রমণের কোনো পূর্বাভাস কারো কাছে ছিল না। অন্যদিকে বাংকারের ভেতরেও অবস্থা খারাপ হয়ে যায়। এখানে জানা যায় যে ডেভিড, মার্কিন প্রেসিডেন্টের পুরনো নিরাপত্তা কর্মকর্তা, এই পুরো বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত ছিল। তিনি সন্ত্রাসবাদীদের হোয়াইট হাউসে ঢোকার পথ সহজ করে দেন। সব নিরাপত্তারক্ষীকে হত্যা করে সন্ত্রাসবাদীরা প্রেসিডেন্ট এবং তার টিমকে বন্দি করে ফেলে। তাদের সঙ্গে একজন কোরিয়ান হ্যাকারও ছিল, যে হোয়াইট হাউসের উচ্চ নিরাপত্তা ডিজিটাল সিস্টেম হ্যাক করে মার্কিন সার্ভারগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। হোয়াইট হাউসের বাইরে মাইক আড়াল থেকে একে একে সন্ত্রাসবাদীদের হত্যা করতে থাকে, কিন্তু সে ছিল একা, আর সন্ত্রাসবাদীদের সংখ্যা ছিল অনেক বেশি। পেন্টাগনে খবর পৌঁছতেই তারা দ্রুত ফোর্স পাঠায়, কিন্তু পৌঁছতে কমপক্ষে 15 মিনিট লাগার কথা ছিল। আর এই সময় বড় বড় কয়েকটি ট্রাক হোয়াইট হাউসের সামনে এসে থামে। সন্ত্রাসবাদীরা অবস্থান নিয়ে ট্রাকে লাগানো হেভি মেশিনগান দিয়ে পরিকল্পিতভাবে হোয়াইট হাউসের ওপর গুলিবর্ষণ শুরু করে। তারা মূল গেট উড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। মাইক তার 2 বেঁচে থাকা সহকর্মীর সঙ্গে ভেতরে প্রবেশ করলেও সে দুজনও পরে নিহত হয়। সন্ত্রাসীরা প্রচুর অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হোয়াইট হাউসের ভেতরে ছড়িয়ে পড়ে। এসব দেখে মনে হয় এটি বহু বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল, না হলে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গা হোয়াইট হাউস দখল করা অসম্ভব হতো। ধীরে ধীরে তারা পুরো হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। কমান্ডো ফোর্স পৌঁছলেও তখন পর্যন্ত হোয়াইট হাউস পুরোপুরি উত্তর কোরিয়ার সন্ত্রাসবাদীদের কবজায় চলে গেছে। এই খবর বিদ্যুতের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই হোয়াইট হাউস থেকে পেন্টাগনে একটি ভিডিও কল আসে। স্ক্রিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিকে দেখানো হয়, আর সবার চোখের সামনে সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করে। এখানেই আমরা এই দলের নেতা কাংয়ের সঙ্গে পরিচিত হই, যিনি এই আক্রমণের মূল মাস্টারমাইন্ড। কং দাবি করে যে মার্কিন সেনাবাহিনীকে হোয়াইট হাউস থেকে পিছু হটতে হবে। জেনারেল রাজি না হলে সন্ত্রাসবাদীরা আরেকজনকে হত্যা করে এবং হুমকি দেয় যে প্রেসিডেন্ট সহ সবাইকে মেরে ফেলা হবে। বাধ্য হয়ে জেনারেলকে তাদের কথা মানতে হয়। অন্যদিকে মাইক লুকিয়ে লুকিয়ে সিসিটিভি কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে একজন সন্ত্রাসীকে মেরে সিসিটিভি সিস্টেমের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। সে সাময়িকভাবে ক্যামেরাগুলো বন্ধ করে দেয়, যাতে সন্ত্রাসবাদীরা বুঝতে না পারে যে মাইক হোয়াইট হাউসের ভেতরেই আছে। এদিকে পেন্টাগনে মার্কিন স্পিকার ট্রাম্বুল পৌঁছে গেছেন। পেন্টাগনে পৌঁছতেই সিক্রেট সার্ভিস ডিরেক্টর লিন স্পিকার ট্রাম্বুলকে জানান যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই বর্তমান পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন করার অবস্থায় নেই। তাই সংবিধান অনুযায়ী এখন ট্রাম্বুলই যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছেন। এ কথা শোনা মাত্র ট্রাম্বুল বিলম্ব না করে দায়িত্ব গ্রহণ করেন এবং কর্মকর্তাদের কাছ থেকে পুরো সংকটের বিস্তারিত তথ্য নিতে শুরু করেন। অন্যদিকে মাইক ধীরে ধীরে হোয়াইট হাউসের ভেতর দিয়ে প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিসে পৌঁছে যায়। সেখানে একটি লকারে একটি বিশেষ স্যাটেলাইট ফোন রাখা ছিল, যা কেবলমাত্র পেন্টাগনের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। মাইক আগে প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ পার্সোনাল বডিগার্ড ছিল বলে সে জানত ফোনটি কিভাবে চালু করতে হয়। মাইক স্যাটেলাইট ফোন দিয়ে পেন্টাগনে কল করে। কল যুক্ত হতেই সে নিজের সিক্রেট অথেন্টিকেশন কোড জানায়। লিন সঙ্গে সঙ্গে ট্রাম্বুলকে বোঝান, মাইক আমাদের সেরা এজেন্টদের একজন। প্রেসিডেন্টের জন্য সে নিজের জীবন দিতেও পিছপা হবে না। এখন হোয়াইট হাউসের ভেতরে প্রেসিডেন্ট
প্রেসিডেন্টকে বাঁচাতে পারবে একটাই মানুষ, আর সে হচ্ছে মাইক। লিনের কথা শুনে ট্রাম্বুল মুহূর্তেই মাইককে মিশনের দায়িত্ব দেয়। তিনি আদেশ দেন, যেভাবেই হোক প্রেসিডেন্ট বেঞ্জামিনকে খুঁজে বের করো এবং নিরাপদে বাইরে নিয়ে এসো। এই কথার ঠিক পরই কাং আবার পেন্টাগনকে ভিডিও কল করে। এবার সে খোলাখুলি তার দাবি জানায় আমেরিকা যেন অবিলম্বে জাপানের সমুদ্র তীর থেকে নিজেদের 7th ফ্লিট সরিয়ে নেয় এবং দক্ষিণ কোরিয়ার সাহায্যে পাঠানো মার্কিন সেনাদের যেন ফিরিয়ে নেয়। এই দাবিগুলো মানা প্রায় অসম্ভব, কারণ আমেরিকার বাহিনী পিছু হটলেই উত্তর কোরিয়া সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার ওপর আক্রমণ চালাবে। কাং জানায় তাদের কাছে মাত্র একদিন সময় আছে, না হলে সে প্রেসিডেন্ট বেঞ্জামিন ও সব বন্দীদের হত্যা করবে। ট্রাম্বুল হতবাক হয়ে যায়। কিছুক্ষণ গভীর চিন্তার পর সে প্রথম সিদ্ধান্ত নেয়, দেশের সব নিউক্লিয়ার সাইটকে সুরক্ষিত করা হবে। এরপর রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতাদের এই পরিস্থিতির খবর জানানো হবে, আর একই সঙ্গে আমেরিকার জনগণকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সত্য জানানো হবে। অন্যদিকে বাংকারের ভেতরে কাং অ্যাডমিরাল নাথানকে ধরে তার নিউক্লিয়ার অ্যাক্সেস কোড চাইতে থাকে। কাং নির্যাতন করে কোড বের করেই ফেলে এবং 3টি কোডের মধ্যে প্রথমটি সক্রিয় করে দেয়। ট্রাম্বুল মাইককে জানায় যে সন্ত্রাসীরা 3টি নিউক্লিয়ার অ্যাক্সেস কোডের সবগুলোই পাওয়ার চেষ্টা করছে, তার মধ্যে 2টি ইতিমধ্যেই তাদের হাতে চলে গেছে, শুধু একটি যেটি প্রেসিডেন্টের কাছে তা এখনও পাওয়া যায়নি। সম্ভবত এই কারণেই তারা প্রেসিডেন্টের ছেলে কনারকে খুঁজছে, যাতে কনারকে বন্দি করে প্রেসিডেন্টকে চাপে রাখা যায়। ট্রাম্বুল কনারকে নিরাপদে বাইরে বের করে আনার দায়িত্ব মাইককে দেয়, কারণ হোয়াইট হাউসের প্রতিটি গোপন জায়গা মাইকের নখদর্পণে। অন্যদিকে সিসিটিভি বন্ধ থাকা সত্ত্বেও কাং আগের রেকর্ডিং দেখে বুঝে ফেলে যে মাইক এখনও হোয়াইট হাউসের ভেতরেই আছে। এটা শুনেই প্রেসিডেন্টের চোখে নতুন করে আশা জেগে ওঠে, কারণ তিনি মাইককে খুব ভালো করেই চেনেন। যদি মাইক এখানে থাকে তবে আমার ছেলে অবশ্যই বেঁচে যাবে, তিনি মনে মনে ভাবেন। কাং সঙ্গে সঙ্গে তার লোকদের মাইককে খুঁজে বের করে হত্যা করার নির্দেশ দেয়। এদিকে মাইক প্রেসিডেন্টের বেডরুমে পৌঁছে যায়। সে জানতো যে কনর শুধু একটি জায়গাতেই লুকোতে পারে, বেডরুমের সিক্রেট চেম্বারে। মাইক যখনই গোপন ঘরটি খোলে কনরকে এক কোণে ভয়ে বসে থাকতে দেখে। এমন সময় সন্ত্রাসীরাও বেডরুমে পৌঁছে যায়, কিন্তু মাইক ও কনর তাদের চোখ এড়িয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। এরপর মাইক পেন্টাগনের রিপোর্ট দেয় যে কনর এখন সম্পূর্ণ নিরাপদ। সে হোয়াইট হাউসের দক্ষিণ পাশের ভেন্টিলেটর দিয়ে কনরকে বাইরে বের করে দেবে। কনরকে নিরাপদে বের করে আনার জন্য কমান্ডো টিমকে সেই ভেন্টিলেটরের কাছে মোতায়েন করা হয়। অন্ধকারে ধীরে ধীরে কমান্ডো দল ভেন্টিলেটরের কাছে পৌঁছে কনরকে উদ্ধার করে, কিন্তু সবচেয়ে বড় কাজ তখনও বাকি ছিল। প্রেসিডেন্ট এখনও সন্ত্রাসবাদীদের হাতে বন্দী, তাই মাইক এবার প্রেসিডেন্টকে বাঁচাতে সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে। ওদিকে হোয়াইট হাউসের আরেক কোণে মাইক 2 সন্ত্রাসীকে ধরে ফেলে। তাদের একজনকে হত্যা করার পর বাকি একজনকে জেরা করে জানতে চায় পুরো ঘটনাটির মূল মাস্টারমাইন্ড কে। ফলে ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি সব স্বীকার করে ফেলে। তার মতে এই পুরো অপারেশনের পেছনে আছে এক ব্যক্তি, কাং, যে KUF নামের এক সংগঠনের নেতা। তাদের উদ্দেশ্য হলো যে কোনো দেশের সরকারকে ভেঙে দুর্বল করে দেওয়া। বিশ্বের অনেক বড় বড় হামলার নেপথ্যে তাদের হাত রয়েছে। এদিকে যখন কাং জানতে পারে যে কনর হোয়াইট হাউস থেকে বের হয়ে গেছে এবং ভেতরে তার লোকজন মরছে, তখনই সে বুঝে যায় এর পেছনে মাইক আছে। সঙ্গে সঙ্গে সে তার ডান হাত ডেভিডকে পাঠায় মাইককে মেরে ফেলতে। তারপর সে ডিফেন্স সেক্রেটারি রুথকে নির্মমভাবে অত্যাচার করতে থাকে, যাতে সে তার কোড বলে দেয়। রুথ জীবন দিতে রাজি থাকলেও কোড দিতে রাজি নয়, কিন্তু প্রেসিডেন্ট বেঞ্জামিন তার এই অবস্থা দেখে বাধ্য হয়ে তাকে কোড দিতে আদেশ করেন। প্রেসিডেন্টের কথা শুনে রুথ শেষমেশ কোডটি জানিয়ে দেয়। এখন একটাই কোড বাকি ছিল, প্রেসিডেন্টের নিজের, আর প্রেসিডেন্ট স্পষ্টই জানিয়ে দেন জীবন চলে গেলেও তিনি কোড দেবেন না। অন্যদিকে মাইক তখনও জানতো না যে ডেভিড আসলে কাংয়ের লোক, কিন্তু ডেভিড মুখ ফসকে বলে ফেলে যে সে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও কাংয়ের আমেরিকা সফরের দায়িত্বে ছিল। এটা শুনে মাইকের মাথায় যেন বাজ পড়ে। মাইক মুহূর্তেই বুঝে ফেলে যে ডেভিড একজন বিশ্বাসঘাতক। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, কিন্তু ডেভিড মাইকের সামনে টিকতে পারে না। মাইক তার মাথায় বন্দুক ঠেকিয়ে কাংকে ফোন করতে বলে। ডেভিড ফোনে মিথ্যে বলে যে সে মাইককে মেরে ফেলেছে। কথা বলার সঙ্গে সঙ্গেই মাইক তাকে শেষ করে দেয়। এদিকে জেনারেল এডওয়ার্ডস 6টি হেলিকপ্টার সহ কমান্ডো দলকে হোয়াইট হাউসের দিকে পাঠিয়ে দেন। খবর পেয়ে মাইক সাথে সাথে তাদের থামাতে বলে। কাং তখনই সংস্ক্রিয় মেশিনগান চালু করার নির্দেশ দেয়। হেলিকপ্টারগুলো ছাদে পৌঁছতেই মেশিনগান তাদের টার্গেট লক করে গুলিবর্ষণ শুরু করে। প্রচণ্ড গোলাগুলিতে 5টি হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় এবং একটি নিয়ন্ত্রণ হারিয়ে ছাদের উপর ভেঙে পড়ে। মাইক একটি RPG দিয়ে এই মেশিনগান
গানটি উড়িয়ে দেয়। এই সময় কাং আবার ভিডিও কল করে স্পিকার ট্রাম্বলকে হুমকি দেয়, সবার সামনে ভাইস প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করে এবং জানায় 1 ঘন্টার মধ্যে একটি হেলিকপ্টার পাঠাতে হবে, নইলে পরের মৃত্যু হবে প্রেসিডেন্টের। পেন্টাগন বুঝে যায় যে কাং সত্যিই প্রেসিডেন্টকে হত্যা করবে, তাই তারা বাধ্য হয় শর্ত মেনে নিতে। বাইরে মিডিয়ার সামনে কাং সেক্রেটারি রুথকে হত্যা করার প্রস্তুতি নেয়। সব নিউজ চ্যানেল লাইভ সম্প্রচার করছে। সৈন্যরা কিছুই করতে পারছে না, কারণ প্রেসিডেন্ট এখনও সন্ত্রাসবাদীদের কবজায় বন্দী। হেলিকপ্টার যখন হোয়াইট হাউসের ওপর ল্যান্ড করার চেষ্টা করে, কাংয়ের লোকেরা সবাইকে একই ধরনের কালো পোশাক পরিয়ে বাইরে নিয়ে আসে। একই ইউনিফর্ম হওয়ায় স্নাইপার দল মোটেও বুঝতে পারে না কে প্রেসিডেন্ট। কিন্তু হেলিকপ্টার উড়তেই এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। হেলিকপ্টার মাঝ আকাশেই চুরমার হয়ে যায়। সবাই ধরে নেয় যে প্রেসিডেন্টও ওই বিস্ফোরণে মারা গেছেন। পেন্টাগনের স্তব্ধতা নেমে আসে, কিন্তু মাইক জানতো প্রেসিডেন্ট এখনও বেঁচে আছেন। তার বিশ্বাস ছিল কাং সবাইকে বিভ্রান্ত করছে। মাইক এক মুহূর্ত দেরি না করে সোজা বাংকারের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে জানতে পারে প্রেসিডেন্ট তার কোড দেননি, কিন্তু তবুও কাং অ্যাক্সেস পেয়ে গেছে। এই কোড সক্রিয় হলেই আমেরিকার সব নিউক্লিয়ার মিসাইলের সেলফ ডিস্ট্রাকশন মোড চালু হয়ে যেত, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গোটা দেশ ধ্বংস হয়ে যেত। এই খবর পেন্টাগনে পৌঁছতেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই সময় কাং প্রেসিডেন্টকে নিয়ে বাংকার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সামনে থেকে মাইক তাদের ওপর আক্রমণ করে। গুলিবর্ষণের মাঝেই একটি গুলি প্রেসিডেন্টের পেটে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাইক থামে না, সে কাংয়ের লোকজনকে একে একে শেষ করে যেতে থাকে। শেষমেশ মাইক ও কাংয়ের মুখোমুখি লড়াই শুরু হয়। ভয়ানক এই লড়াইয়ের শেষ মুহূর্তে মাইক একটি ছুরি কাংয়ের মাথায় ঢুকিয়ে তাকে শেষ করে দেয়। কিন্তু এখনও সবচেয়ে বড় বিপদ সামনে, নিউক্লিয়ার সেলফ ডিস্ট্রাকশন থামানো। কাউন্টডাউন শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। মাইক তৎক্ষণাৎ বাংকারের সিস্টেম দিয়ে পেন্টাগনে কল করে ডিঅ্যাক্টিভেশন কোড চায়। জেনারেল দ্রুত কোড পাঠিয়ে দেন এবং মাইক অন্তিম সেকেন্ডে পুরো সিস্টেম ডিঅ্যাক্টিভেট করে দেয়। কিছুক্ষণ পরে মাইক আহত প্রেসিডেন্টকে নিয়ে বাংকার থেকে বেরিয়ে আসে। বাইরে প্রেসিডেন্টের ছেলে কনার এবং মাইকের স্ত্রী দুজনেই তাদের সুস্থ অবস্থায় দেখে আবেগে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।